বাস্তবে ফিরহাদ হাকিম যেটা বলছে যে মুসলিমরা ভারতবর্ষে মেজরিটির থেকেও মেজরিটি হবে, এই বক্তব্য যদি কোট আনকোট শুধুমাত্র এই বক্তব্যটুকুই ধরি, এটা কি বাস্তবেই ভারতবর্ষে সম্ভব? এই প্রশ্নটা থাকা উচিত। ভারতবর্ষে বর্তমান মুসলমান জনসংখ্যাটা হচ্ছে 17 কোটি, আর সেখানে হিন্দু জনসংখ্যাটা 100 কোটি ছাড়িয়েছে। তো 17 কোটি মুসলিম 100 কোটিকে ক্রস করবে, এই ধরনের যে কথাবার্তাগুলো, এটা কি বাস্তবেই সম্ভব? আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম যে এটা ভবিষ্যতে যেহেতু জন্মহার মুসলিমদের বেশি, তাহলে তর্কের খাতিরে ওরা ক্রস করবে। মুসলিমদের জন্মহার আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের 1991 সালে তার জন্মহার ছিল 4.4, হিন্দুদের সেই সময় জন্মহার ছিল 3.6, মানে একজন মানুষের 3.6 নাম্বার অফ বেবিজ হবে, এটা ছিল গড়। আজকের দিনে দাঁড়িয়ে মুসলিমের জন্মহার 1991 থেকে আজ 2024-এ দাঁড়িয়ে আছি, সেটা কমতে 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 2.2-তে এসে দাঁড়িয়েছে। এবার এই যে 2.2 যার জন্মহার, এই 2.2 আর এর পাশে 1.94, এখনও হিন্দুদের থেকে মুসলিমের 0.3 ডিফারেন্স রয়েছে। হিন্দুদের থেকে মুসলিমরা এখনও বেশি সংখ্যায় সন্তান জন্ম দিচ্ছে, তাহলে কি মুসলিমরা ছাড়িয়ে যাবে? যদি এই অর্থে মানে 2.2ই থেকে যায় আর এটা 1.94ই থেকে যায়, ভবিষ্যতের 500 বছরও থেকে যায়, দেখা যায় যে 500 বছর পরে হয়তো ভারতবর্ষের মুসলিমরা হিন্দুদেরকে ছাপিয়ে যেতে পারে। এবার বিষয়টা হচ্ছে 500 বছর আগে ভারতবর্ষের চরিত্র কী ছিল, তার মানচিত্র কী ছিল, তার শাসক কে ছিল, এগুলো তো আমরা জানি। কিন্তু 500 বছর পরে আজ ভারতবর্ষের মানচিত্র কী হবে, তার শাসক কী হবে, তার ডেমোগ্রাফি কী হবে, তার ইকোনমি কী হবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। এবার বুঝতে হবে যে এই ধরনের কথা 500 বছর পরে ভারতবর্ষে হিন্দুদেরকে ছাপিয়ে যাবে মুসলিমরা, এই ধরনের কথা যারা বাজারে রটিয়ে বেড়ায়, তারা সবচেয়ে বেশি হচ্ছে আরএসএস, এবং তার থেকে কম হচ্ছে এখন ফিরহাদ হাকিম। আমরা কি এই ধরনের প্রোপাগান্ডায় পা দেবো, নাকি আমরা বেসিক্যালি মানুষের সাধারণ জীবনের সার্বিক উন্নয়ন হয় সেটার চেষ্টা করব? এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, বাংলাদেশ ইস্যুটাও এর মধ্যে টানা হচ্ছে যে আসলে বাংলাদেশ করে দিতে চান ফিরহাদ হাকিমরা, এমন কটাক্ষ, এমন আক্রমণ কিন্তু সুকান্ত মজুমদার করেছেন, এবং তিনি বলছেন আমি তো ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানাবো, তিনি এটা মেনশন করলেন, তিনি জানালেন প্রকাশ্যে যে আসলে এইভাবে এই ভোটার সংখ্যাটা বাড়িয়ে তারা পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ করতে চান। আসলে গয়াতে জন্ম ফিরহাদ হাকিমের বাবা, গয়া হচ্ছে পশ্চিমবঙ্গের অংশ নয়। একজন অবাঙালি মানুষ ফিরহাদ হাকিম, তিনি আজকে কলকাতার পৌরপ্রধান, সে হঠাৎ করে একজন অবাঙালি মানুষ মানে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে ফেলবে বা ভারতবর্ষকে বাংলাদেশ বানিয়ে ফেলবে, এই ধরনের স্বপ্ন দেখাটা খুব বোকা বোকা। মানে আমরা বাংলাদেশের সাথে ভারতবর্ষের যে সম্পর্ক, সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরকালই ছিল, বর্তমানে একটু সম্পর্কে খারাপ হয়েছে, ভবিষ্যতে হয়তো আবার ঠিকঠাক হবে। ফিরহাদ হাকিম মানে ভারতবর্ষকে বাংলাদেশ বানিয়ে ফেলবে, ফিরহাদ হাকিমের এত ক্ষমতাও নেই, ফিরহাদ হাকিমের এত দূরদর্শিতাও নেই, কিছুই নেই। ফিরহাদ হাকিম একটা কথা বলে ফেলেছে, সেই কথাটা বলার আসলে খুব বেশি গুরুত্ব নেই, গুরুত্ব না থাকলেও এটা আসলে বিজেপিকে রসদ দিচ্ছে, সেই রসদটা দিচ্ছে, সেটা প্রকাশ্যেই বোঝা যাচ্ছে। কারণ এটার ফলে সবচেয়ে বেশি বিজেপির যে সকল নেতারা রয়েছে, যে সকল ধর্মগুরুরা বিজেপির হয়ে প্রচার করে, তারাই এর সুযোগ সুবিধা পাচ্ছে। বেসিক্যালি যারা অন্যান্য যে সাধারণ মানুষরা রয়েছে, সংখ্যালঘুরা আসলেই যারা রয়েছে, তারা কিন্তু এর কোনো সুবিধা পায় না। ফিরহাদ হাকিমের এই আলটপকা মন্তব্যের ফলে সত্যিই কি কোনো সাধারণ মুসলমান ঘরের কোনো রকম পরিবর্তন আসে? আসলেই আসে না, তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে যায়। এই দুর্বিষহ পরিস্থিতিতে পৌঁছে দিচ্ছে কারা? আমরা জানি আরএসএস পৌঁছে দিত, এখন দেখছি ফিরহাদ হাকিম দিচ্ছে। ফলে ফিরহাদ হাকিম কী বলছে না বলছে, সেটা বাংলাদেশ বানাতে চাইছে না আফগানিস্তান বানাতে যাচ্ছে, না জাপান বানাতে চাইছে, না কোরিয়া বানাতে চাইছে, আমরা জানার দরকার নেই। আমরা ভারতবর্ষ, সে অনেক কিছুই বলছে। মানে ফিরহাদ হাকিম আসলে উস্কানি দেওয়াটাই ফিরহাদ হাকিমের এখন পলিটিক্স। ফিরহাদ হাকিম যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকতেন, মানে মুসলমান মানুষ হয়ে থাকতেন, তিনি প্র্যাকটিসিং মুসলিম হতেন। তার প্র্যাকটিসিং মুসলিমের কী আচরণ, সে কীভাবে চলে, সেটা আমরা জানি। ফিরহাদ হাকিমের পরিবার, ফিরহাদ হাকিমের চালচলন কোনোটাই প্র্যাকটিসিং মুসলিমের চালচলন নয়। সে নামে মুসলিম, সে মুসলমানদের দায়িত্ব নেবে এবং মুসলমানরা কোন দিকে যাবে, ইসলামের রাস্তা ঠিক সে নির্ধারণ করবে, এই পর্যায়ে সে কখনোই পৌঁছায়নি। তার জন্য অনেক বড় বড় ধর্মগুরুরা রয়েছেন। কি মনে করো, একটা কি স্টেপ নেওয়া তৃণমূলের উচিত ছিল? কারণ তিনি তো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, অবশ্যই তার কথা তো একটা প্রভাব ফেলে সমাজে। তিনি কলকাতার মেয়র, তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে রয়েছেন, তাহলে কি একটা স্টেপ নেওয়া উচিত ছিল অন্তত? আসলে স্টেপ নেওয়ার হলে তো মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধেও স্টেপ নেওয়াটা দরকার। মানে আমরা যদি দেখি, মানে তৃণমূলকে আমরা খুব সেকুলার পার্টি বলে মনে করি, তৃণমূলকে আদপেই সেকুলার? মানে তৃণমূল যে সকল প্রকল্প আনছে, মানে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, কথাটাই লক্ষ্মীর ভাণ্ডার, মানে এটা থেকে বোঝা যায় এটা একটা বেসিক্যালি হিন্দু ধর্মের একটা বিষয়, সেটাকে নিয়ে সে প্রচার করছে।
লক্ষ্মীর ভাণ্ডার একটা হিন্দু ধর্মের বিষয়, লক্ষ্মী কথাটা রয়েছে, সব মেয়েরাই পাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওটা প্রকল্পগুলো যদি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হিন্দু ধর্মীয় কিছু আদব কায়দাকে কেন্দ্র করে হচ্ছে। মানে একটা বিষয় করে বলছি যে অবশ্যই ফেলে আপনার যদি এখানে এসে যদি একটা মুসলিমদের ধরুন আপনাকে বলা হলো আপনাকে জাকাত দেওয়া হবে, এবার আপনি যদি মনে বাড়িতে বসে ভাবেন আপনাকে জাকাত দেওয়া হচ্ছে, তখন আপনি ভাববেন এটা আসলে মুসলিমরা দিচ্ছে আমাকে। সেরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার যখন দেওয়া হবে তখন এটা কিন্তু অনেক মুসলিমরাই মনে করে যেটা হিন্দুরা দিচ্ছে আমাকে, না কি সরকার দিচ্ছে আমাকে। মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা খরচ করে এই হিটকোকে প্রজেক্ট দিয়েছে কি না জগন্নাথ মন্দির বানাবে, সিমেন্টের জগন্নাথ মন্দির। আমরা জানি যে পুরী ঐতিহাসিকভাবে জগন্নাথ মন্দিরের জন্য বিখ্যাত, সেই ঐতিহাসিক জগন্নাথ মন্দিরকে হঠাৎ করে দীঘাতে নিয়ে আসা, কোটি কোটি টাকা খরচ করা কি দরকার ছিল? মমতা ব্যানার্জি কি হিন্দুত্বের তোষণ করছে না? মমতা ব্যানার্জি যখন মানুষের ট্যাক্সের টাকা দুর্গাপুজোর প্যান্ডেলগুলোকে দিচ্ছে, সেটা কি হিন্দুত্বের তোষণ নয়? সেটা কি আরএসএসের পলিটিক্স নয়? আমাদের এটা প্রশ্ন করার প্রয়োজন আছে। আসলে আরএসএসের পলিটিক্সটা না, হয়তো সবাই আরএসএস নয়, মমতা ব্যানার্জি আরএসএস হয়ে গেছে এটা আমি বলবো না, কিন্তু আরএসএসের পলিটিক্সটা প্রতিটা পার্টির মধ্যে অস্থি মজ্জায় ঢুকে গেছে। পাল্টা বিরোধী দল বিজেপি তারা অভিযোগ করে যে সংখ্যালঘু তোষণ করেন মমতা ব্যানার্জি, আপনি বলছেন হিন্দুত্ব তোষণ করেন। বিষয়টা হচ্ছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু, কোনো পার্টি কাউকে তোষণ করছে না। যদি তোষণ করতো তাহলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু তাদেরকে চাকরি দিত, তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের সুরক্ষা দিত, জিনিসের দাম কমাতো, মানুষকে স্বাধীনভাবে সুস্থভাবে মেয়েদের সুরক্ষা থাকতো, স্বাধীনভাবে সুস্থভাবে বাঁচার সুযোগ দিত। সেটা কেউ দিচ্ছে না। এরা ধর্মীয় আদব কায়দার তোষণ করছে। মানে ধরুন মমতা ব্যানার্জি কালকে একটা হিজাব টেনে নামাজ পড়তে চলে গেল, এটা কি সত্যি কথা মুসলমানদের তোষণ করা হয়, নাকি এটা ইসলামের একটি আদব কায়দাকে মনে করা হয় যে ইসলামের আদব কায়দা মমতা ব্যানার্জি পালন করে দেখাচ্ছে যে আমি তোমাদেরই লোক? বাস্তবে কি মমতা ব্যানার্জি যদি মুসলমানের কথা ভাবতো তাহলে মুসলমানকে চাকরি দিত না? আজকে যারা অনশনে বসেছিল এতকাল ধরে অবস্থান করছিল ধর্মতলাতে, তাদের মধ্যে কি মুসলমান নেই? অসংখ্য মুসলমান ছেলে মেয়ে আছে যারা এসএলএসটি বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দুর্নীতির দায়ে মানে দুর্নীতির জন্য তারা চাকরি পায়নি। বিভিন্ন মানুষ দুর্নীতি করেছে, ফলে তারা চাকরি পায়নি, তারা যোগ্য হয়েও চাকরি পায়নি। এরকম অসংখ্য মানুষ ছিল, তারা চাকরি পেল না, তারা তো মুসলমানই ছিল। যদি মুসলমান তোষণটাই যদি হতো তাহলে তো তাদের চাকরি হতো পশ্চিমবঙ্গে। বা হিন্দু তোষণ যদি বিজেপি করতো তাহলে হিন্দুদেরকে চাকরি দিত না বিজেপি, এই জিনিসের দাম কমাতো না। আজকে যদি জিনিসের দাম বাড়ে তাহলে মুসলমানেরও যেরকম প্রবলেম হয় হিন্দুরও তাই প্রবলেম হয়। আজকে যখন মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে, রাত্রিবেলা মেয়েদের বেরোনো নিয়ে প্রশ্ন ওঠে, তখন মুসলমানের যতটা সমস্যা হিন্দুরও ততটাই সমস্যা। আজকে হিন্দু ও মুসলমান তাদেরকে তোষণ প্রকৃতভাবে যদি করতেই হয় কোনো পার্টির, আমরা ওয়েলকাম জানাবো, হিন্দু মুসলমান দুজনকেই তোষণ করো। কীভাবে করো না, তাদেরকে চাকরি দাও, বেকারের কর্মসংস্থান দাও, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে। পশ্চিমবাংলাতে এমন এনভায়রনমেন্ট তৈরি করো যেখানে কর্মসংস্থান আসে, যেখানে ভারতবর্ষে কর্মসংস্থান আসে। ভারতবর্ষে বেকারত্বের হার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র মুসলমানদের ডিসক্রিমিনেশান 68% গিয়ে পৌঁছেছে। শুধু মুসলমান লেবার, মানে আজকে যদি আপনি একটা লেবারের কাজ করতে যান শুধুমাত্র আপনাকে মুসলমান বলে বের করে দেওয়া হবে, এটা 68% ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে। তাহলে এটা কোথাকার কি ল? এটা কোথাকার মুসলমান তোষণ, এটা কোথাকার হিন্দু তোষণ? হিন্দুদেরও একই অবস্থা, বেকারত্বের হার কমছে, জিডিপি এই কোয়ার্টারে সবচেয়ে নিচে গিয়ে পৌঁছেছে। এই কোয়ার্টারে জিডিপি রিপোর্ট আমরা দেখেছি, ভারতবর্ষের অর্থনীতির অবস্থা সত্যি খুবই খারাপ। এই অবস্থায় দাঁড়িয়ে সংকট দূর করে, অর্থনীতিকে চাঙ্গা করে, মানুষের হাতে কর্মসংস্থান দেওয়া, ডিসক্রিমিনেশন দূর করা, আজকে এই আদানি ফাদানির মতন যে সকল দুর্নীতিবাজগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা, করে তাদের কালো টাকাগুলো ফেরত আনা, এই ধরনের কথাগুলো না বলে আজকে ফিরহাদ হাকিম যখন বলে যে মুসলমানদের মেজরিটি হবে, মেজরিটির থেকেও মেজরিটি হবে, তাহলে বোঝা যায় এটার পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে বিজেপিকে তোষণ করা। এটা কোনো হিন্দুকে তোষণ করা নয়, এটা কোনো মুসলমানকে তোষণ করা নয়, এটা বিজেপি বা আরএসএসের ভোটকে বাড়ানোর চেষ্টা করা। সেই জায়গাতে আমরা পা দেবো কি দেবো না, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে।